আমাদের এই পর্যন্ত সায়েন্স স্যার যতটুকু আলোচনা করলেন তাতে নিশ্চয় বুঝতে পারছেন যে একটা কেস অ্যানালিসিস করতে গেলে এবং একটা কেসকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে গেলে বা একটা কেসকে সঠিকভাবে নির্ণয় করতে গেলে আমাদের বেশ কিছু বিষয় সবসময় মাথায় রাখতে হয় এবং বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে সেই চিন্তাগুলা করতে হয়, যেটা আপনারা এতক্ষণ পর্যন্ত যতটুকু প্রেজেন্টেশন সার্ভ করেছেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় সাধারণত এই ধারাবাহিক গাইডলাইন গুলা শেখানো হয় না, বিক্ষিপ্ত ভাবে শেখানো হয়, কিন্তু পরিচ্ছন্ন ভাবে ধারাবাহিক ভাবে শেখানো হয় না। যার কারণে আমরা যেসব ওয়েবিনার গুলা বা আমরা যেসব সেমিনার গুলা দেখি সেগুলোর মধ্যে আমরা কোনো ধারাবাহিকতা দেখতে পাই না। আমি আশা করব যে আমাদের এই সম্পূর্ণ কেস প্রেজেন্টেশনটা শেষ হলে আপনারা সেই বিষয়ে একটা পরিচ্ছন্ন ধারণা পাবেন যে একটা কেস কিভাবে শুরু করতে হয়, সেটাকে কিভাবে রেপার্টাইজেশন করতে হয়, রেপার্টাইজেশন করে এবং সেটাকে সুন্দরভাবে একটা ফিনিশিং এ নিয়ে আসা যায়, যেটা আপনারা টোটাল কেসটা যখন স্যার প্রেজেন্ট করবেন এতক্ষণ প্রায় অর্ধেকটা প্রেজেন্ট করেছেন, আপনারা কিছুটা অনুমান করতে পেরেছেন এবং স্যার যেটা বলেছেন যে আপনারা এতক্ষণ পর্যন্ত যতটুকু হয়েছে সেখান থেকে ওষুধটা ডায়াগনোসিস করার একটা চেষ্টা করবেন। এই ডায়াগনোসিসটা ভুল হোক কোনো সমস্যা নেই এবং ভুল হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ যেহেতু রেপার্টরি আপনারা পড়তেছেন না, এখানে জাস্ট বিবরণ দেখে আপনারা এখানে উপস্থাপন করছেন, সুতরাং এখানে ভুল হলে কোনো অসুবিধা নাই, বরং ভুল হলে সুবিধা এটাই যে ডিফারেন্সিয়াল যে অ্যানালিসিস সেটা স্যার আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারবেন। এই জন্য যারা ওষুধের নাম লিখেছেন তাদেরকে অনুরোধ করব যে ওষুধের নামটা আপনারা লেখেননি তারা আবার লেখার চেষ্টা করবেন, আর যারা লিখেছেন তারা তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি পরবর্তী সেশন শুরু করার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা চেয়েছিলাম যে আমরা মেইলের মাধ্যমে সবাইকে আমরা এখানে জয়েন করাবো সবাইকে, তাতে করে আমাদের সুবিধা যেটা হবে সেটা হচ্ছে যে পরবর্তীতে আমরা যখন কোনো ওয়েবিনার অ্যারেঞ্জ করবো তার নোটিফিকেশন গুলো আপনারা টাইম টু টাইম পেয়ে যাবেন। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে বাংলাদেশে সাধারণত বাংলাদেশ বা আমাদের ইন্ডিয়াতে সাধারণত যেগুলা ওয়েবিনার বা যে প্রোগ্রাম গুলা হয় তাতে লিঙ্ক ওপেন করে দেওয়া হয় পাবলিকলি এবং সবাই সেটাতেই অভ্যস্ত। আমি যখন সবাইকে মেল সেন্ড করেছি এখন পর্যন্ত আমার এখানে শো করছে যে এখন পর্যন্ত 50 জন জয়েন করেন নাই, তাদেরকে মেল দেওয়া হয়েছে, তারা কিন্তু এখনো জয়েনই করেন। সুতরাং যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে মেইলের মাধ্যমে আমরা যে সুবিধাগুলো পেতে পারি সেই সুবিধাগুলো আমরা সাধারণভাবে লিঙ্ক শেয়ার করলে সেগুলো পাই না। এই কারণে আমরা পরবর্তীতে আগামী দিন যেই আমাদের ওয়েবিনারের দ্বিতীয় দিন সেই দিনের লিঙ্কটাও আমরা ওপেন রাখবো, আপনারা ওপেনলি জয়েন করতে পারবেন। আগামী দিনের জন্য আমি আর কাউকে মেল সেন্ড করতে চাচ্ছি না, আপনারা ওপেনলি এই লিঙ্কে জয়েন করতে পারবেন, এই লিঙ্কটাই চালু থাকবে, এই লিঙ্কটাতেই আপনারা আগামী 8:30টার সময় জয়েন করবেন। যাই হোক, একজন হাত তুলেছেন ফিরোজ খান, আপনি সংক্ষেপে কিছু বলতে পারেন। আমরা আবার আমাদের দ্বিতীয় ধাপে চলে যাব। আমাদের ওয়েবিনারের দ্বিতীয় অংশে প্রবেশ করার জন্য যারা এখানে এখনো হয়তো প্রিপারেশন নেননি তারা প্রস্তুতি নেন এবং সম্ভবত সায়েন্স আর রেডি আছেন পরবর্তী প্রেজেন্টেশনটাই যাওয়ার জন্য। জি, আমি রেডি আছি। জি, আমি স্যারকে অনুরোধ করব আমাদের এই কেস প্রেজেন্টেশনের পরবর্তী ধাপে যাওয়ার জন্য। সবাই উপভোগ করুন আমাদের দ্বিতীয় অংশ। ধন্যবাদ। আমরা এখন আরেকটু গভীর অংশে প্রবেশ করবো কেসটার।
এবং এখানে একটা ট্রিকি পার্ট রয়েছে, আমি আমার আলোচনা শুরু করে দিচ্ছি। ওকে, আমি একটু স্লাইডটা শেয়ার করে নিচ্ছি এবং তারপর এই ট্রিকি পোর্শন আমি আমি মোটামুটি শিওর ছিলাম যে এটা হয়তো বেশিরভাগ মানুষই মিস করবেন, এই ট্রিকি পোর্শনটা। আশা করি আমার স্লাইডটা শেয়ার হয়েছে এখন। এবার প্রেসক্রিপশন সম্বন্ধে আমার একটা জিজ্ঞাসা, আপনারা সবাই এখানে লিখেছেন, সেগুলো নিয়ে আমি কথা বলব, কিন্তু এই প্রথম দিন আমার কি প্রেসক্রিপশন করা উচিত? আপনারা এই একটা ট্রিকি পার্ট মিস করেছেন, কারণ আমি দেখলাম এখানে অ্যাকচুয়ালি আমার প্রথম দিনের প্রেসক্রিপশন ছিল, ওই দিন প্রেসক্রিপশন ছিল সিম্পলি ব্রায়োনিয়া 10-12টা ডোজ। কেন? এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা এই অংশটা। এটা ক্রনিক ওষুধ নয়, আপনারা দেখতে পাচ্ছেন খুব ফ্রিকোয়েন্টলি 4 থেকে 6 ঘন্টা, তারপর যদি আরো উন্নতি হয় 8 ঘন্টা। এটা কিসের উন্নতি? আপনারা হয়তো খেয়াল করে দেখেননি, আপনারা যদি কেসে যাই তাহলে ঠিক কেসটা কিন্তু যেভাবে নেওয়া হয়েছিল সেভাবে এখানে দেওয়া। তিনি ওই সময় বর্তমানে কাশি চলছে, কাশলে বুকে ব্যথা লাগে, ল্যারিংসের সুরসুরি। এখন কথা হচ্ছে কয়েকটা জিনিস খুব বিবেচনা করতে হবে। কোনো পেশেন্ট যদি কোনো অ্যাকিউট কমপ্লেন নিয়ে আসে, ওই সময় ক্রনিক ওষুধ প্রেসক্রিপশন করা বেশিরভাগ সময় ভুল। বিরল কিছু ক্ষেত্র আছে যেখানে করা যায়, সেটা পেশেন্টের স্ট্যাটাসের উপর নির্ভর করে, অ্যাকিউটের তীব্রতার উপরে নির্ভর করে, অ্যাকিউটটা কতদিন ধরে ছিল, মানে এখন কোন পর্যায়ে আছে তার উপরে নির্ভর করে, সিমটমস এর ইন্টেন্সিটির উপরে নির্ভর করে, অ্যাকিউটটা তার ক্রনিক ওষুধের সাথে কতটুকু সামঞ্জস্য, মানে একই ওষুধ দেখাচ্ছে কিনা তার উপর নির্ভর করে। তো কাজে অনেকগুলো ফ্যাক্টর থাকে যেখানে এই অ্যাকিউটের জন্য আমাদের যদি অ্যাকিউট বিদ্যমান থাকে ওই সময় ক্রনিক ওষুধ দেওয়া যায় না, আগে অ্যাকিউটকে ট্রিট করে নিতে হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই পেশেন্টের রিব গুলো ভেঙে গেছে বুকের, সে এমন ভাবে কাশছে যে যে কোনো মুহূর্তে আরো রিব গুলো ভেঙে যেতে পারে। এই মুহূর্তে যদি তার অ্যাকিউটকে আগে অ্যাড্রেস করা না হয়, যদি অ্যাকিউটকে আগে থামানো না হয়, তাহলে আমরা খুব ড্রাস্টিক্যাল এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে তাকে হসপিটালাইজেশন করতে হবে। একটা অ্যাকিউট চলাকালীন সময় কেন ক্রনিক প্রেসক্রিপশন বেশিরভাগ শুধুমাত্র সেই সময় করা যায় যখন অ্যাকিউট আর ক্রনিক একই ওষুধ প্রদর্শন করে। যেমন আমার একজন পেশেন্ট ছিল ফসফরাসের পেশেন্ট, তার অ্যাকিউট দেখা দিয়েছে, ডেঙ্গু দেখা দিয়েছে, সেটাও ফসফরাসের, হাইপোটেনসিতে ফসফরাস দেওয়াতে তার অ্যাকিউট চলে গিয়েছে। তো যাই হোক, সেটা ভিন্ন ক্ষেত্র, ভিন্ন প্রসঙ্গ। কিন্তু যখন কোন একজন মানুষের কোন একটা, সাপোজ আপনারা যখন ন্যাট্রামিউর ওষুধটা প্রেসক্রিপশন করছেন একজন পেশেন্টকে, সে প্রচন্ড শোকে আক্রান্ত হলো, শোক পেল, আপনারা বহুবার সেই আপডেটেড কন্ডিশন যা ন্যাট্রামিউরের খুব কাছাকাছি কিন্তু কিছু কিছু লক্ষণের ইন্টেন্সিটি এবং নতুন কিছু লক্ষণে ভিন্ন, আপনারা ইগনেশিয়া প্রেসক্রিপশন করেন। এই একই ফর্মুলায়, একই কারণে যখন একজন পেশেন্টের কোনো অ্যাকিউট বিদ্যমান থাকে সেই সময় তার ক্রনিক সিমটমস বিকৃত থাকতে পারে, তার ক্রনিক লক্ষণ কিছু কিছু ভ্যানিশ থাকতে পারে। অর্থাৎ আপনি টোটালিটি অফ সিমটমস কে বের করতে গেলে সেখানে একটা মিসরিডিং হতে পারে। এই কারণে যদি তীব্র অ্যাকিউট থাকে, ইন্টেন্স অ্যাকিউট থাকে, তাহলে যদি পরিস্থিতি খুব ভয়ানক না হয় তবে তাকে আগে অ্যাড্রেস করে নিতে হবে। পরিস্থিতি ভয়ানক হলেও আসলে কিছু করার নেই, আগে তাকে অ্যাড্রেস করে নেওয়ারই কথা, কিন্তু আগে তাকে এই কারণে এই যে একজন প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছেন, এইবার এই আশ্চর্য হওয়াটা এই কারণে আপনি আশ্চর্য হয়েছেন যে এইভাবে সূক্ষ্মভাবে বিচারটা করা হয় না বেশিরভাগ সময়। অ্যাকিউট ক্রনিক গুলিয়ে ফেলা হয়, অনেক সময় অ্যাকিউটের লক্ষণ ক্রনিকের লক্ষণ নিয়ে রেপার্টাইজেশন করা হয়। একটা
কেসের অ্যাকিউট আর ক্রনিকের লক্ষণ যদি কখনো গুলিয়ে রেপার্টাইজেশন করা হয়, সে রেপার্টাইজেশন কোনোদিনও শুদ্ধ হবে না, সেখানে অবশ্যই ভুল ওষুধ প্রদর্শন করবে। কাজেই এটাকে বলা হয় কেসের অ্যাপ্রোচ। একটা কেস হাতে আসার পর প্রথম যে প্রশ্নটি করা উচিত তা হচ্ছে, আমার এই কেসের এখন কি অ্যাপ্রোচে প্রেসক্রিপশন করতে হবে। অনেক অ্যাপ্রোচ আছে। আমার ব্যবস্থাপত্রের প্রকার ও প্রকরণ বইটি যারা পড়েছেন তারা জানেন আমি অনেকগুলো অ্যাপ্রোচের কথা আলোচনা করেছি, কিন্তু সবগুলো খুব বেশি বেশি থাকে না। কিন্তু কিছু কিছু অ্যাপ্রোচ আমাদের, সাপোজ আপনি ক্যান্সারের একদম টার্মিনাল স্টেজে নিয়ে এসেছে, সেখানে উপশম দেওয়া ছাড়া কিছুই করার নেই। একটা ডি গ্রেডের হেলথ, ইতুল কাছের লেভেল অফ হেলথ অনুযায়ী ডি গ্রেডের হেলথ নিয়ে এসেছে, বা সি এ লোয়ার সি এর একদম নিচের দিকের হেলথ নিয়ে এসেছে, সেখানে ওষুধ পাওয়াই যাবে না কোনোদিন রেপার্টাইজেশন করে। এই পেশেন্টের অ্যাকিউট মিন করে তার হেলথটা আমাদের ইমিউনিটি কম্প্রোমাইজেশন থাকা সত্ত্বেও এটা বি গ্রেডে আছে, বি গ্রেডে, সি বা ডি তে নয়, কারণ সি বা ডি তে অ্যাকিউট দেখা দেয় না। তো যাই হোক, আর এই কারণেই এত দ্রুত এই কেসটা রিজলভ হয়েছে। আমার আরো অনেক গুরুত্বপূর্ণ কেস আছে, একদম ক্যান্সার সেরে গেছে, এই পেশেন্ট কিন্তু ট্রিটমেন্ট মাঝখানে বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও এই কেসটা আমি সিলেকশন প্রথম দিন এই কারণে করেছি, কারণ এই অ্যাপ্রোচের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। যদি একটা কেসের শুরুতে অ্যাপ্রোচ ভুল হয়, যে আমি এই চিকিৎসাটি আমার কিভাবে শুরু করা উচিত। সাপোজ আমার ক্যান্সারের কেস রয়েছে যাদেরকে প্রথমে উপশম দেওয়ার জন্য চিকিৎসা করেছে, তারপর একটা সময় ইমিউনিটি এতটা উন্নত হয়েছে, একটা থ্রেশহোল্ড পারি হয়েছে, এরপর তাকে আরোগ্য করা সম্ভব হয়েছে। তো কাজেই কখন কোন অ্যাপ্রোচ, বিশেষ করে আমার শুরুটা এখন যে কেসটাতে আমি তাকে আরোগ্য করলাম, ক্যান্সারের যে কেসটা, তার ওই টার্মিনাল স্টেজে যখন তার জীবনী শক্তিকে উজ্জীবিত করার জন্য, একটু শক্তিশালী করার জন্য ওষুধ দেওয়া দরকার, তা না দিয়ে আমি যদি খুব ভয়ানক তীব্র শক্তিশালী ওষুধ প্রথমে প্রয়োগ করতাম, অ্যান্টিমায়াজমেটিক ওষুধ সুদবিহীন ভাবে প্রয়োগ করতাম, তাহলে সম্ভবত সেখানে ইউথানাসিয়া হতো, অর্থাৎ রোগী আরামসে মারা যেত। কাজেই এই অ্যাপ্রোচ যদি কেউ খুব সফলভাবে ট্রিটমেন্ট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অ্যাপ্রোচ খেয়াল রাখতে হবে, এবং কেসের সিচুয়েশন, যেমন এই কেসের যে সিচুয়েশন, তাকে যদি আমি ওই সময় অ্যাকিউটের ওষুধ না প্রদান করি, তাহলে সম্ভবত তাকে হসপিটালাইজেশন করতে হতো, রিড ভেঙে হাসপাতালে পড়ে থাকতে হতো। যাই হোক, আশা করি এই ট্রিকি পার্টটুকু আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু আমার ব্রায়োনিয়ার প্রেসক্রিপশনটা বলছিল ট্র্যাজেডি, তাই না? ব্রায়োনিয়ার প্রেসক্রিপশন ভুল ছিল, পেশেন্ট ব্রায়োনিয়াতে আরোগ্য হয়নি। 24 আওয়ার্স, সম্ভবত 24 আওয়ার্স পরে তিনি রিপোর্ট করেন যে কোনো পরিবর্তন, সামান্য কম কাশি, তবে এখনো দমকে দমকে কাশি আসছে, প্রচন্ড কাশি, শুষ্ক কাশি, ল্যারিংসে সুরসুর করে কাশি হয়, কোনোভাবে ঠান্ডা জায়গায় গেলেই বাড়ে, গরম পানি খেলে কমে, সেটা আপনারা আগেই দেখেছেন। পরবর্তী প্রেসক্রিপশনটা কি হবে এবার পরবর্তী প্রেসক্রিপশনটা কি হবে আমার এই ভুলের পরে? রফিকুল্লাহ শাহ বলছেন রিউমেক্স। ক্রনিক ওষুধগুলোতে আমি একটু পরে আসছি। আর কি কারোর কোনো সাজেশন? রিউমেক্স এর একটি খুব পরিচ্ছন্ন লক্ষণ আমি মোস্ট অফ দা কেসে পেয়েছি, যারা থাকলে আপনি বলতে পারেন যে এটা রিউমেক্স এর কেস। তা হচ্ছে পেশেন্ট যখন শ্বাস নেবে তখন পেশেন্টের এখানে ঠান্ডা অনুভব করবে। নিদেন পক্ষে একটা রিউমেক্স এর পেশেন্ট তার ল্যারিংসে ঠান্ডা অনুভব করবে, নাক দিয়ে শ্বাস নিচ্ছে সেটাতে ঠান্ডা যাচ্ছে, এই অনুভূতি যদি নাও থাকে, নিদেন পক্ষে তার এই ল্যারিংসের এই জায়গাটাতে সে ঠান্ডা অনুভব করবে, শীতল, মানে নিঃশ্বাস নিলে এখানে শীতল লাগছে, সুরসুরি না, সুরসুরি নয়, সুরসুরি অনেক ওষুধে রয়েছে, এখানে শীতলতার অনুভূতি লাগবে। আর সবচাইতে যেটা আপনি এমন একটা কিনোড যেটা থাকলে আপনি রিউমেক্স প্রেসক্রিপশন করতে পারেন একদম বলতে গেলে চোখ বুঝে, তা হচ্ছে নিঃশ্বাস নিলে নাকের এইখান দিয়ে পুরো এই ন্যাসোফ্যারিংসের যে লাইনিং এইটা আছে,
রাস্তাটা আছে, এই রাস্তাতে তার শীতলতার অনুভূতি থাকবে নিঃশ্বাসের সাথে। এটা রিউমেক্সের বেসিক। যাই হোক, এই প্রেসক্রিপশন রিউমেক্স ছিল না, হিপার সালফ। এইবার হিপার সালফের ব্যাপারে যদি বলি, তপন দা তো হিপার সালফের অনেক রোগী দেখেছেন। হিপার সালফ হলে, এই রোগীটা যদি হিপার সালফ হতো, একটা কথা সে বলতোই, তাদের প্রচন্ড শীত করছে, প্রচন্ড শীত করছে, বিশেষ করে এক ইউনিটের সময়। এক, দুই নাম্বার আরেকটা কথা সে বলতো, তা হচ্ছে প্রচন্ড সেন্সিটিভনেস। কোন একটা পোর্শন, ল্যারিংস, যেখানে সে কাশছে, সেখানে বাইরে থেকে কাজ করলেও তার কাছে ব্যথা লাগে। এই দুটো জিনিস হিপার সালফ হতে গেলে তাকে অবশ্যই লাগবে। কাজেই এটা হিপার সালফেরও নয়, ইভেন স্যাঙ্গুইডিরিয়া নয়, ড্রসেরা নয়, দমকে দমকে কাশি ড্রসেরাতে আছে, শুলে বারে আছে। ড্রসেরার একটা বৈশিষ্ট্য হচ্ছে শোয়ার সাথে সাথে ইমিডিয়েটলি শোয়ার পরেই বারে। অ্যারালিয়া, কার্বোভেজ, আসলে প্রত্যেকটা ওষুধ নিয়ে যদি আমি কথা বলতে চাই অনেক বেশি সময় চলে যাবে এক ইউনিটে, কিন্তু শামসুদ্দোহা সিদ্দিকী সঠিক ওষুধটি বলে দিয়েছেন, এটা স্পঞ্জিয়া ছিল। হ্যাঁ, স্পঞ্জিয়ার কেস ছিল, এবং যতগুলো সিমটম ছিল সবগুলো স্পঞ্জিয়া কভার করে। আমি কেন মিসলিড হয়েছিলাম জানি না, তবে প্রথম প্রেসক্রিপশন ভায়োনিয়াটা ভুল ছিল, দেন সেকেন্ড প্রেসক্রিপশন স্পঞ্জিয়া। সম্ভবত আমিও নিজেও আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, এবং আমি বোন সহ কভার করতে চেয়েছিলাম সম্ভবত। তো যাই হোক, স্পঞ্জিয়া ছিল তার প্রেসক্রিপশন। আমি আবার আমার স্লাইডে ফিরে যাচ্ছি। এবং স্পঞ্জিয়ার পরে 17 তারিখে তাকে স্পঞ্জিয়া প্রেসক্রিপশন করা হয়, এবং তারপরের রিপোর্ট হচ্ছে কাশি একদমই চলে গেছে, হাতের ভাঙা জায়গার ব্যথাও প্রায় চলে গেছে। মজার ব্যাপার হলো এটা কেন, কারণ হচ্ছে স্পঞ্জিয়া ডেফিনিটলি বোনের ব্যথায় কাজ করে। অন্তত পক্ষে বইপত্রে যদি লেখা নাও থাকে, আমরা এই রিপোর্ট থেকে জানতে পারলাম এই ঘটনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনারা কালকে আমি একটা কেস প্রেজেন্টেশন করতে যাচ্ছি, গ্লুকোমার কেস। সেখানে এমন একটা ওষুধ প্রেসক্রিপশন হয়েছে যা দিয়ে আমি আমার জীবনে বাতের রোগী ভালো হয়েছে, গ্লুকোমার রোগী তো দেখবেনই কালকে। এবং প্রেসক্রিপশনটা বলে দেব না, তবে আপনারা, আমি নিশ্চিত জানি যে সেটা দেখলে আশ্চর্য হবে। এবং আরেকটা পেশেন্ট, সিরিয়াস পেশেন্ট ছিল, কিসের পেশেন্ট ছিল এটা, যাই হোক, আরেকটা খুব সিরিয়াস রোগী ভালো হয়েছে, ঠান্ডা রোগী তো ভালো হয়েছে সেই ওষুধ, পার্টিকুলার সেই ওষুধটা। কিন্তু সেই ওষুধটার সম্বন্ধে আমাদের বইপত্রে খুব কম। আমার একটা টিউবার, আর একটা জিনিস, স্পঞ্জিয়া খুব স্ট্রংলি টিউবার কোলার। স্ট্রংলি টিউবার কোলার কেন বলছি, এটা বইপত্রে কতটুকু লেখা আছে আমি জানি না। আমার একটা আমার একটা কেস ছিল যার ফিস্টুলা হয়েছিল মুখে, চিকে ফিস্টুলা হয়েছিল তাকে, এবং তার খুব স্ট্রং টেন্ডেন্সি টু টিউবার কোলার টেন্ডেন্সি তার ছিল, বংশে টিউবার, এবং তার নিজের জীবনেও অতীতে একবার টিউবার কোলোসিস হয়েছিল। সেই পেশেন্টকে কি কি ওষুধ লেগেছে, সম্ভবত সাইলিশিয়া লেগেছিল। সাইলিশিয়াতে তার এটা ভালো হয়ে যায়, কিন্তু একটা সময় তার অন্য কিছু কমপ্লেইন দেখা দেয়, এবং তাকে আমি প্রেসক্রিপশন করি স্পঞ্জিয়া 10 এই প্রেসক্রিপশনের পরে তার ওই ফিস্টুলার জায়গায় একটা স্টিফনেস ছিল, সেটা চলে যায়, তার যে কমপ্লেইন গুলো ছিল সেগুলো চলে যায়, রেসপিরেটরি ট্রাভেলের কমপ্লেইন ছিল, এবং সেই সাথে তার মেন্টাল ইমোশনাল সিমটমস এর বেশ কিছু চলে যায়। তার কেসটা থেকে আমি স্পঞ্জিয়া সম্বন্ধে নতুন কিছু শিখেছি, সেগুলো সব নোট করা আছে। কোনো একটা সময় আমি যদি কোনো সময় ম্যাট্রিয়া মেডিকেল লিখি বা আপনাদের সাথে যখন কথা হবে ওই পার্টিকুলার ওষুধ নিয়ে, বা আমার ইউটিউব চ্যানেলে যখন আমি এগুলো আলোচনা দেব, তখন আমি সেগুলো আলোচনা করব। তবে এই কেসটাতে আমরা জানলাম যে ফ্র্যাকচারের ব্যথায় স্পঞ্জিয়া কাজ করে। যদি সামান্য কমতো আমি এটাকে স্পঞ্জিয়ার সিমটমস এর সাথে রিলেটেড আছে ধরতাম না, কিন্তু তার ফ্র্যাকচারের ব্যথা প্রায় চলে গিয়েছে স্পঞ্জিয়ার পরে। এটা আসলে কাম্য না থাকা সত্ত্বেও হয়েছে।
কেবলমাত্র হাতের উপর চাপ করলে বা কোনো ভারী কাজ করতে গেলে ব্যথা অনুভব হয় স্পঞ্জিয়ার পর। কাজে এটা আমাদের জন্য একটা শিক্ষা ছিল, গুরুত্বপূর্ণ শিক্ষা। তো এরপর এই দিন আমি তাকে ক্রনিক প্রেসক্রিপশন করি। এই ক্রনিক প্রেসক্রিপশন ডিসকাস করার আগে আমি আপনাদের ওষুধগুলো সম্বন্ধে একটু কথা বলে দিচ্ছি। কম্পারেটিভ ডিসকাশন, কম্পারেটিভ অ্যানালাইসিসটা করছি। এখানে আপনারা যে ওষুধগুলো বলেছেন অনেকেই কিন্তু শুদ্ধ প্রেসক্রিপশন করেছেন, মাশাআল্লাহ, এটা খুব ভালো কথা। অনেকেই শুদ্ধ সঠিক প্রেসক্রিপশনটা করেছেন, তার মানে আপনারা কিন্তু একটা জটিল কেস শুধু মাথা দিয়ে চিন্তা করে বের করে ফেলতে পেরেছেন, মাশাআল্লাহ। অনেকেই এখানে সবচাইতে বেশি সাপোর্ট এসেছে ফসফরাসে। এবার আমরা যদি এই কেসটাকে একটু কম্পারেটিভ অ্যানালাইসিস করি, তাহলে আমরা একটু আমাদের রেপার্টরিতে যাই, সেটা চোখ গোলাতে সুবিধা হবে। খুব স্ট্রং পসিবিলিটি ছিল ফসফরাসের, সবচাইতে বেশি মানুষ ফসফরাসের কথা বলেছে। এটা কিন্তু মানে এই যে চোখ বুলিয়ে বললে এটাই হবে, এইটাই হচ্ছে ট্রিকি পার্ট। কেস টেকিং না করলে, ইন্টেন্সিটি বিবেচনা না করলে, শেডিং না করলে সিমটমসের, তাহলে ঠিক এই ঘটনাটাই ঘটবে, যেখানে আপনার মনে হবে এই ফসফরাসটাই ওষুধ। দেখুন, ফসফরাস যদি হতে চায় তার কয়েকটা কিনোজ খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে সিম্প্যাথেটিক, আরো বেশি, মানে ফসফরাসের ক্ষেত্রে তার হাইয়েস্ট ইন্টেন্সিটিতে থাকবে। পেয়ার অফ থান্ডারস্টর্মটা যেখানে 2 আছে, সেখানে তাকে অবশ্যই 3-এ থাকতে হবে, 3-এ থাকতে হবে। এবং ফসফরাসের ক্ষেত্রে আমরা ডিসকন্টেন্ট এটা এত তীব্রভাবে পাই না। ফসফরাস বোনের খুব ভালো ওষুধ, এবং ফসফরাসের ঠান্ডার সেন্সিটিভিটি তীব্র, এবং ডিজায়ার টু ট্রাভেল ফসফরাসে হাইয়েস্ট গ্রেডে, মানে প্র্যাকটিক্যালি পাই না, রেপার্টরিতে মোস্ট প্রবাবলি হাইয়েস্ট গ্রেডে নেই। তারপরেও যদি আমরা বিবেচনা করি, সেখানে আমরা প্র্যাকটিক্যালি ডিজায়ার টু ট্রাভেল এত স্ট্রং নয় ফসফরাস। সেই ক্ষেত্রে এই কারণে ফসফরাসের একটা ওভারঅল ফিচার্স থাকা সত্ত্বেও প্রেসক্রিপশনটা ফসফরাস হয়নি। দ্বিতীয়ত পসিবিলিটি, ফসফরাসের আরো, আমি যদি এরপরেও ফসফরাস বিবেচনা করতাম, যদি তার পানির পিপাসা সহ ডিজায়ার সল্ট এবং ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস উইথ লার্জ কোয়ান্টিটিস, এগুলো যদি থাকতো তাহলেও আমি ফসফরাসের বিবেচনা করতাম, কিন্তু এই ক্ষেত্রে আমি তা করিনি। স্ট্যাফিসেগ্রিয়া একটা পসিবিলিটি কথা বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি রেপার্টরিতেও স্ট্যাফিসেগ্রিয়া যে খুব স্ট্রংলি আসছে ব্যাপারটা দেখুন তা নয়, কিন্তু খুব অল্প কিছু সিমটমস কভারেজ আছে। তার চাইতে বড় কথা, স্ট্যাফিসেগ্রিয়া থাকতে গেলে পেশেন্টের যে নেচারটা থাকতে হবে। আপনারা যে ভিডিওতে তার বক্তব্য শুনেছেন, তিনি কিন্তু অত মাইল্ড প্রকৃতির মানুষ নয়, এবং তিনি কিন্তু তার ইমোশনের কোন রকম সাপ্রেশন অতীতেও করেননি, বর্তমানেও করেন না, এবং আপনারা আমার পুরো কেসের কোথাও কিন্তু এটা লেখা নেই যে তিনি তার কোন ধরনের ইমোশনের সাপ্রেশন করেন। কাজেই স্ট্যাফিসেগ্রিয়া এখানে আসলে বেশ দূরবর্তী চিন্তা। নাক্সবম একজন এখানে বলেছেন, নাক্সবম এখানে আপনারা যদি রেপার্টরির দিকে তাকান, দেখবেন এখানে নাক্সবমও দূরবর্তী চিন্তা। প্রথম কথা হচ্ছে নাক্সবমের কিনোটস, স্ট্রং কোনো কিনোটস আমরা পাই না। ঠান্ডার টেন্ডেন্সি ছাড়া নাক্সবম আসলে কোনো কিছুকেই খুব স্ট্রংলি কভার করে না। নাক্সবমের যে ফিচার্স গুলো আছে, মেন্টাল ইমোশনাল যে পিকচার আছে, তারপরে ফাস্টিডিয়াসনেস, কাজ খুব নিখুঁতভাবে করার ইচ্ছা, এবং তার জীবনের মোটিভেশন হচ্ছে কাজ করা। তার জীবনের মোটিভেশন হচ্ছে একটা হাই অ্যাম্বিশন, একটা খুব উচ্চ শ্রেণীর গোলে রিচ করা, এবং তার সমস্ত কর্মকাণ্ড আসলে এই মোটিভেশনের পরিপ্রেক্ষিতে তার আচরণবিধি গঠিত হয়। আমরা কিন্তু নাক্সবমের এই ধরনের কোনো এসেন্স এই পার্টিকুলার কেসটাতে দেখতে পাইনি।
কিন্তু যারা টিউবারকুলিনাম বলেছেন তাদের এইটা বলার পিছনে খুব স্ট্রং, খুবই স্ট্রং যুক্তি রয়েছে, খুবই স্ট্রং যুক্তি রয়েছে। এক, তার নানির যক্ষা ছিল, আপনারা কেসে দেখেছেন। 2 নাম্বার হচ্ছে ডিজায়ার টু ট্রাভেল খুব হাই আছে, এবং ঠান্ডার টেন্ডেন্সি, এই সমস্ত কিছু আসলে টিউবারকুলিনাম বভিনামকে খুব স্ট্রংলি সাজেস্ট করে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি মনে করি এই কেসটাতে কোনো না কোনো পর্যায়ে টিউবারকুলিনাম লাগবে। আমি লাগবে বলছি এই কারণে যে এই পেশেন্ট কিন্তু কেসটা কমপ্লিট করেনি, কেসটা কমপ্লিট করেনি। সে আসলে তার একটা পর্যায়ে অর্থাৎ পলিস্ট্রোটিক থেকে হোমিওস্ট্যাটিকে যাওয়ার পরে সে কেসটা বন্ধ করে দেয়, মানে চিকিৎসা বন্ধ করে দেয় বিভিন্ন কারণে। তো যাই হোক, সেই প্রসঙ্গে পরে আমি লাস্টের দিকে আসছি। কিন্তু টিউবারকুলিনাম বভিনামও আমি এখানে প্রেসক্রিপশন করিনি। কেন করিনি তার কয়েকটা কারণ আছে। প্রথম কথা হচ্ছে, আমি এই কেসটা সম্বন্ধে পরিচ্ছন্ন জানতাম যে প্রেসক্রিপশনটা কি হবে। মানে আমি একটু পর আপনাদের কাছে লজিক গুলোকে উপস্থাপন করছি, তারপর আপনারা বুঝতে পারবেন। 2 নাম্বার হচ্ছে, পেশেন্টের এখন যে অবস্থা, যেখানে লাঙে ক্যান্সার মেটাস্টাসিস হয়ে গেছে, সেখানে কোন একটা নসর প্রয়োগের আগে অবশ্যই ভাবতে হবে যে আমি এই মুহূর্তে প্রয়োগ করবো কিনা। যদি খুব খুব ভালো মতো সিমটম সিমিলারিটি থাকে তাহলে করা যেতে পারে, খুব সাবধানে, খুব একটু লোয়ের দিকে পোটেন্সি রেখে করা যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করে দেখুন, তার ফিয়ার অফ ডগ আছে, কিন্তু আছে মিনিমাম, যা হাইয়েস্ট থাকার কথা। 2 নাম্বার হচ্ছে অ্যাফিনিটির দিক দিয়ে অবশ্যই টিউবারকুলিনাম বভিনামের হাড়ের উপরে স্ট্রং অ্যাফিনিটি আছে। কিন্তু আমি এই প্রেসক্রিপশনটি, আমি নামটি বলে দিচ্ছি ওষুধের একটু পরে, এই যে ওষুধটি প্রযোজ্য এবং যে ওষুধটি আমার কাছে খুব ভালো মতো কভার করে আসছিল, তার চাইতে টিউবারকুলিনাম বভিনামের অ্যাফিনিটি বেশি হয়। সিমফাইটম একজন বলেছেন, সিমফাইটম এই ক্ষেত্রে প্রয়োগ করলে শুধুমাত্র ব্যথা বেদনা একটু কমার সম্ভাবনা থাকতো, খুবই লোকাল প্রেসক্রিপশন হয়ে যেত এটা। কাজেই সিমফাইটম এটা আসলে যদি একটা বিশেষ সিচুয়েশনে শুধু সিমফাইটম দেওয়া যেত, যে প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে রোগী, তার কোনো কারণে তার এনার্জি ড্রেনেজ রোধ করার জন্য ক্রনিক প্রেসক্রিপশনের আগে একটু উপশম নিতে চায়, তাহলে হয়তো সিমফাইটমের চিন্তা করা যেত। কিন্তু আমরা বইপত্রে সিমফাইটম সম্বন্ধে যা পড়ি, যে হাড় ফ্র্যাকচার, হাড় খুব দ্রুত জোড়া লাগিয়ে দেয়, সেটা ইনজুরির ক্ষেত্রে। এই ক্রনিক, যেখানে ভিতর থেকে এই রোগটা কিন্তু ইনজুরি নয়, এটা কিন্তু রোগ, ক্রনিক রোগ, এখানে আমরা সিমফাইটমের চিন্তা করবো না। আরেকজনের সাজেশন ছিল ল্যাকেসিস। অ্যাকচুয়ালি আমরা যদি এবার রেপার্টরির দিকে তাকাই, আমরা দেখবো ল্যাকেসিস, এই রেপার্টরিতে বহু কারণে আসলে ল্যাকেসিসের কোনো কিনোটস আমরা পাইনি। ল্যাকেসিসের সেই ক্লদিং সেন্সিটিভিটি, ল্যাকেসিসের সেই লেফট সাইডেডনেস, পেশেন্টের আক্রান্ত হয়েছে সব রাইট সাইডের রিব, রাইট সাইডের লাং, স্লিপ আফটার অ্যাগ্রাভেশন, ল্যাকেসিসের কিছুই আমরা আসলে পাইনি। তাহলে কিন্তু, এবং রেপার্টরিতেও কিন্তু ল্যাকেসিস কিন্তু আসেনি কোনোভাবে। তো যাই হোক, আরো অনেকগুলো পয়েন্ট আছে যেটা ল্যাকেসিসের একদম কন্ট্রা হয়। অ্যাকচুয়ালি এই প্রেসক্রিপশনটা ছিল ক্যালকেরিয়া ফস 200, আমি পানিতে বলে দিয়েছি। এবার কেন ক্যালকেরিয়া ফস, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এখানে প্রথমে ফ্ল্যাট রেপার্টরিতে এসেছে, সেটার জন্য আমি ক্যালকেরিয়া ফস প্রেসক্রিপশন করব। অ্যাকচুয়ালি আপনারা যদি দেখেন যে এই ক্যালকেরিয়া ফসের যে ইন্টেন্সিটি গুলো আছে, শেডিং গুলো আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনাদের এখানে একজন অডিয়েন্স আছে যার মায়ের চিকিৎসা করার সময় আমি তাকেই দেখিয়েছিলাম, স্টুডেন্ট আমার, যে ন্যাট্রাম ফস প্রেসক্রিপশন কেন হলো, শেডিং এর ডিফারেন্সের কারণে। এখানে আপনি দেখবেন দ্য ফিচার্স অফ ক্যালকেরিয়া তার মধ্যে রয়েছে,
তার আন্ডার গ্রোথ, তার বনি অ্যাফেকশন এবং এবং বলতে পারেন ঘাটতি। আপনারা যদি ভিতর কাছের ম্যাট্রিয়া মেডিকা ভিভা যদি পড়েন এবং সেখানে দেখবেন যে ক্যালকেরিয়ার উপাদান আসার মূল কারণ হচ্ছে আমাদের, মূল কারণের একটা হচ্ছে যে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি। কোনো কারণে আমাদের শরীর ক্যালসিয়াম সিনথেসিস করতে পারে না বলে আমরা সফট বয়েল এগ, ডিম খেতে চাই এত বেশি, বাচ্চারা চায় এত বেশি যারা ক্যালকেরিয়ার পেশেন্ট। তো ফিচার্স অফ ক্যালকেরিয়া যে এরকম ভাবে আছে, ফসফরাসের ফিচার্সটা কি পরিমাণ আছে সেটা তো আপনারা আপনাদের এখানে বেশিরভাগ সংখ্যক পেশেন্ট শিক্ষার্থী বা উপস্থিতি ফসফরাস বলার পিছনে আপনারা জানেন যে এটা কিভাবে কত ইন্টেন্সিটি ফসফরাসের দিকে যাচ্ছে। কিন্তু আমরা জানি the mental emotional makeup of calcarea phos is highest grade of displeasure, discontent and desire for travel। দুইটা কি নোটস, তার সাথে যদি আমি একটা কথা বলি, এই কম্বিনেশন মেডিসিন যেগুলাতে দুইটা উপাদান থাকে ক্যালকেরিয়া এবং ফসফরাস, এখানে ক্যালকেরিয়া উপাদান আছে এবং ফসফরাসের উপাদান আছে, কোনো একটা কম্বিনেশন ওষুধ যদি প্রেসক্রিপশন করার একটা পদ্ধতি হচ্ছে, যদি কোনো কারণে যে আমি এখানে দেখতে পাচ্ছি যে ক্যালকেরিয়ার ফিচার্স আছে, ফসফরাসের ফিচার্স আছে, কিন্তু ভালো মতো না ক্যালকেরিয়া কভার করতেছে না ফসফরাস কভার করতেছে, সেখানে যদি অন্তত দুটো কিনোস থাকে খুব স্ট্রংলি কোন একটা ওষুধের, তাহলে সেই কম্বিনেশন ওষুধ প্রেসক্রিপশন করা যায়। কোথায় পাবেন রেফারেন্সটা কোথায়? রজার মরিসনের কম্বিনেশন ওষুধের উপরে একটা বই রয়েছে। কম্বিনেশন ওষুধ মানে এই না যে ক্যালকেরিয়া আর ফসফরাস মিক্সার করে দিলাম, এর নাম হচ্ছে এই কম্বিনেশন ওষুধ হচ্ছে মৌলিক ভাবে কম্বিনেশন, যেমন স্যানিকিউলা, aquamarina, ক্যালকেরিয়া ফসফরিক, ফসফর, ক্যালকেরিয়া সাল, ক্যালকেরিয়া ফ্লোর, এগুলো ন্যাট্রাম ফস, ন্যাট্রাম মিউর, ন্যাট্রাম সাল, যা কিছু বলেন না। তো আমরা দেখতে পেলাম যে এই ক্যালকেরিয়া ফসের প্রেসক্রিপশন করার এবং অন্যান্য যে ফিচার্স ইন্টেন্সিটি, এই সাপোজ এই সিম্প্যাথেটিক ক্যালকেরিয়া ফসে রয়েছে এবং সেটা ফসফরাসের মতো অত তীব্র নয়। আবার ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে আর্থি পিপল, তারা খুব প্র্যাকটিক্যাল, তাদের সিম্প্যাথেটির চাইতে দায়িত্ববোধ নিয়ে কাজটা বেশি করে। তাদের যতটুকু না সিম্প্যাথি, হ্যাঁ এটাও আছে, সিম্প্যাথেটিক ক্যালকেরিয়াও রয়েছে, বিশেষ করে পার্টিকুলার কিছু অংশে, যেমন মুভি দেখছে খুব ইমোশনাল একটা সিন দেখলো ক্যালকেরিয়া কান্নাকাটি করে, কিন্তু কিন্তু তারা আসলে মানুষ হিসেবে খুব প্র্যাকটিক্যাল, ইমোশনাল সেই গুটিগত জায়গা বাদে তারা আসলে ফসফরাসের মতো এরকম সিম্প্যাথেটিক হয় না। তো ক্যালকেরিয়ার মতো এতটা আর্থিও নয়, আবার ফসফরাসের মতো এতটা সিম্প্যাথেটিক নয়, এতটা ডিফিউজড নয়, এর মাঝামাঝি একটা অবস্থায় ছিল। এবং তার সাথে এই ডিসকন্টেন্ট এবং অন্যান্য যে উপাদানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠান্ডার প্রবণতা ক্যালকেরিয়া ফসে কি পরিমাণ আছে সেটা বলার অপেক্ষা রাখে না। এবং ক্যালকেরিয়া ফস নিজে একটা টিউবারকুলার রেমেডি। The affection of tubercular, the genetic predisposition of tubercular tendency is covered by calcarea phos, so we can think about it fluently, easily. আমরা যদি টোটাল চিত্রটার দিকে তাকাই, তাহলে the most appropriate remedy is calcarea phos. It is obviously clear, definitely clear. আমার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, এই কারণে আর টিউবারকুলিনাম বভিনাম, যে কারণে বললাম একটা ভালো পসিবিলিটি ছিল টিউবারকুলিনাম বভিনামের, এবং ভিতর কাছের রেপার্টরিতেও সবার আগে টিউবারকুলিনাম দেখাচ্ছে, কিন্তু আমি এখানে টিউবারকুলিনাম বভিনাম প্রেসক্রিপশন করি। তো তার ফলাফল এবার তার ফলাফল আমরা ফলো আপ গুলোতে যাবো দ্রুত, তার সময় নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের 10:30টার সময় আমাদের এই সেশনটা শেষ হবে, কিন্তু কালকে আমাদের এই সেশন রয়েছে। তবে মনে হয় আজকে এই কেসটা শেষ হয়ে যাবে, কারণ ফলো আপে খুব বেশি কিছু নাই। তবে একটা জিনিস আমি বলবো, এখন আমি ফলো আপ বলবো, আপনারা খুব দ্রুত আমাকে বলবেন ডান পাশে যে এই ক্ষেত্রে আপনি কি করবেন ফলো আপের এই ক্ষেত্রটাতে। এটা কিন্তু আমরা করি, আমি চাচ্ছি যে আমাদের খুব ভালো একটা প্র্যাকটিস হয়ে যাক, কি প্র্যাকটিস?
যে এই ফলো আপের সময় আপনার বিবেচনা কি, আপনি কি করবেন অ্যাকচুয়ালি। ওকে, আমি আরো অনেকের লেখা দেখতে পাচ্ছি, ধন্যবাদ সবাইকে। ও ফাইন ফাইন, অনেকেই আরো ই করেছেন। শান্তনু স্যারকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার কথা। শান্তনু স্যার, যাই হোক, যেটা বলতেছিলাম আমি, এবার 10-3 প্রথম 3-4 দিন হাতের ব্যথা একটু বৃদ্ধি পেলেও প্রারম্ভিক একটা বিষয়, রোগী প্রতিটি দিকেই ভালো আছে, রোগী আগের চাইতে এনার্জেটিক অনুভব করছেন, ক্ষুধা বেড়েছে, ঘুম ও পায়খানা ভালো আছে। কি প্রেসক্রিপশন হবে? কুইক, এটা দ্রুত দ্রুত বাচ্চাটা এসে পড়বে। বাহ 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 বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা সবাই একমত, আলহামদুলিল্লাহ। ফাইন, রাইট, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আমার এখানে প্লাসিবো প্রেসক্রিপশন হয়েছিল এবং আপনারা দেখতে পাবেন ওয়াচ অ্যান্ড ওয়েট, WNW। দেন রোগী কিন্তু 38 থেকে বেড়ে 23, খুব দ্রুত ওজন বৃদ্ধি পায়, 41.5-এ আসে। এবং আমরা ওই দিন আবার একটা টেস্ট করাই যেখানে ফ্র্যাকচারটা ছিল, ফ্র্যাকচারটা চেক করার জন্য যে করানো হয়েছিল। রোগীর ব্যথা বেশ কম, চেহারাটা এখন বেশ ফুলতাই হয়েছে, কারণ 41-41.5-এ আসছে, ওজন বেশ বেড়েছে, দেখতেও শক্তপোক্ত মনে হচ্ছে, মনের অসন্তোষ ভাবটা কম। আমার এখনো স্মৃতিতে জাজ্জল্যমান যে রোগী ওই দিন আইসা নিয়ে একটু হাইসা হাইসা কথা বলতেছিল, মানে তার মধ্যে কনফিডেন্ট গ্রো করে ফেলছে। এখন রোগীর ভাষায় মনটা ভালোই থাকে। রোগীর অতীতে মাঝে মাঝে বুকে একটা ব্যথা হতো বলে জানালেন, বুকের ব্যথাটি ঠিক সেই বরাবর পিঠে ছড়িয়ে যেত এবং এরপর রোগী আর কিছু করতে পারতেন না। জানি সেই ব্যথাটি দেখা দিয়ে আবার আবার ক্রমান্বয়ে কমছে, এখন বেশ খানিকটা কমে গেছে। প্রেসক্রিপশন কুইক, কুইক প্রেসক্রিপশন কি হবে? এখানে একজন বলছে যে প্রেসক্রিপশনটা কি হবে এখানে? হ্যাঁ, মানে লাস্টে কি বললেন যে কমে গেছে এখন? রোগীর একটা পুরানো প্রবলেম দেখা দিয়ে আবার কমতেছে। একজন প্রশ্ন করছিলেন যে 50 মিলিসিমাল দিলে কি প্রবলেম হতো? কোনো প্রবলেম হতো না। অ্যাকচুয়ালি আমি 50 মিলিসিমাল বিভিন্ন কারণে, কিছু সুবিধা অসুবিধার জন্য 50 মিলিসিমাল ব্যবহার না করে সেন্টিসিমাল পানিতে গুলে ব্যবহার করি। অ্যাকচুয়ালি আপনি অবশ্যই আপনার প্র্যাকটিসে 50 মিলিসিমাল অত্যন্ত ভালো চমৎকার কাজ করে, অবশ্যই। মাশাআল্লাহ, সবাই একমত আমাদের। গুড গুড ফাইন রাইট। এখানে প্লাসিবো ছাড়া চিন্তাই করা যায় না, যেখানে রোগীর অতীত প্রবলেম ফিরে আসতেছে, ফিরে আসে আবার কমতেছে। দেন 15-4, রোগী এখন হাতে বা বুকে কোথাও কোনো ব্যথা অনুভব করছেন না। রোগীর মধ্যে সে এখন সুস্থ, পায়খানা প্রস্রাব ঘুম সব ভালো। মাঝখানে দুধ খেয়েছিলেন, সামান্য গ্যাসের মতো হয়েছিল, আগের মতো তো তীব্র কোনো সমস্যা হয়নি। এখন আর আগের মতো তীব্র ভাঙাচোরা করার ইচ্ছাযুক্ত রাগ হয় না। প্রেসক্রিপশন কুইক প্রেসক্রিপশন বলেন, কুইক প্রেসক্রিপশন। বাহ মাশাআল্লাহ, সবাই খালি কপি পেস্ট করতেছেন, একবার লিখে রাখছেন প্লাসিবো আর খালি বাইরে দিতেছে। তবে কথা সত্য, এখানেও প্লাসিবো গেছে রোগীর। আমি এখানে ওষুধ রিপিট করি নাই, কারণ যেখানে পরিচ্ছন্ন উন্নতি রোগীর ওষুধের কাজ চলতেছে, এটা যে কতটুকু গুরুত্বপূর্ণ। অলরেডি তার ফুড টলারেন্সি বেটার, digestive symptoms is improving definitely because the flatulence, just a slight flatulence has been seen occurred, তাই না? has occurred। এরপর এই যে was and weight এবং আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করাই, যে কাগজগুলা যেখানে আবারও ফাইব্রাস ডিসপ্লেসিয়া, এগুলা কিন্তু মাঝখানে আমরা করাই যাচ্ছি, শুধু দেখার জন্য যে পরিস্থিতি কোন দিকে যায়। এখনো রোগী যথেষ্ট আগায় নাই, উন্নতি হয় নাই, শুধু ফ্র্যাকচারটা উন্নতি হয়েছে, ফ্র্যাকচারটা আগের চাইতে কম। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ইন আপার ইন্টেরিয়র কর্টেক্সে তখনও ছিল, কিন্তু আগের চাইতে কম। এক্সরে প্লেটে পরিচ্ছন্ন ভাবে ছিল, আগের চাইতে কম। WNW আবার দুইবার লিখছি। 13-8, এইখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, পেশেন্ট 4-এর পরে অর্থাৎ এপ্রিলের পরে আবার আসছে 8-এ। এই যে এই
চতুর্থ দিন এই সময় রোগী স্বাভাবিক জীবন যাপন করতেছেন, তার ভয়ও চলে গেছে যে ওই যে হাড্ডি ভেঙে যাবে, এই ভয়টাও তার নাই। সে দিছে ইচ্ছা করে গ্যাপ, খবর নাই রোগী ভালো আছে, খবর নাই। এইবার 8-এ রোগী এমনিতে সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু 2 সপ্তাহ আগে বেশ খানিকক্ষণ এসিতে থাকার পরে ঠান্ডার প্রতি সংবেদনশীলতা আবার দেখা যাচ্ছে। ঠান্ডা স্থানে গেলে হাঁচি হয়, নাক ভেজা ভেজা হয়ে যায়, মাঝে মাঝে বন্ধের মতো লাগে। ঠান্ডার সাথে কিছুটা দুর্বলতা অনুভব করছেন, খাবারে কিছুটা অনীহা, কিছুটা বিমর্ষ অনুভব করছেন, মেজাজ কিছুটা খারাপ থাকছে। ইদানিং ইদানিং পরিবারের কিছু ব্যাপার নিয়ে ও অর্থনৈতিক কিছু টানাপোড়েন সংক্রান্ত সমস্যায় বেশ দুশ্চিন্তায় আছে, পায়খানা প্রস্রাব ভালো আছে। কি প্রেসক্রিপশন হবে? কি প্রেসক্রিপশন হবে? টিউবারকুলিনাম, ব্রায়োনিয়ান। ব্রায়োনিয়া চিন্তাটা করছেন কারণ অর্থনীতি নিয়ে দুশ্চিন্তায় আছেন, ওকে। টিউবারকুলিনাম নিয়ে চিন্তা করছেন কারণ একটা পসিবিলিটি আমরা দেখছি। বেনজির আহমেদ বলছেন পুনঃপ্রয়োগ। নাসির উদ্দিন বলছেন সিপি মানে ক্যালকেরিয়া ফস 1M। রবিদুল্লাহ শাহ ক্যালকেরিয়া ফস, সেম পোটেন্সি তপন কুমার দাস। বিকাশ মন্ডল টিউবারকুলিনাম, নেক্সট ডোজ। পলাশা কন্দ এনপিতে কি বুঝাইছেন বুঝি নাই। ফারহানা টুম্পা নেক্সট ডোজ, রাইট, নেক্সট ডোজ, নেক্সট পাওয়ার, নেক্সট ডোজ। ওকে, আমি ঢুকে যাচ্ছি কারণ আমাদের হাতে সময় বেশি নাই। অ্যাকচুয়ালি প্রেসক্রিপশন হয়েছে এখানে আমি করছি একটা পাওয়ার বাড়াইছি, না বাড়াইলে চলতো না, ব্যাপারটা এরকম নয়। না বৃদ্ধি পাইলে চলতো না এরকম নয়। আবারও বলছি, কারণ বৃদ্ধি করার দরকার কখন থাকে, সাপোজ যদি আমি মনে করি যে আমার ওষুধে আগে পোটেন্সিটা কাজ করতে চাই, কিন্তু কয়েকটা খুব লজিক্যাল কারণ ছিল পোটেন্সি বৃদ্ধি করার। এক নাম্বার হচ্ছে যদি পেশেন্টের শুধু অ্যাকিউট দেখা দিত তাহলে আমি প্রেসক্রিপশন আবার ওষুধটা রিপিটেশন করতাম না। শুধু ঠান্ডার প্রবলেমটা দেখা দিলে রিপিটেশন করতাম না, আমি প্লাসিবো চালাইতাম। কিন্তু রোগী দেখেন সিস্টেমেটিক ডিসঅর্ডার, দুর্বলতা, খাবারে অনীহা, বিমর্ষ ভাব, এবং আমরা দেখতেছি যে তার একটা ল্যাকিং এনার্জি ল্যাকিং পয়েন্ট আছে, অর্থনৈতিক দুশ্চিন্তা। এখন কথা হলো ক্যালকেরিয়া ফসের খুব বেসিক ইটিওলজির একটা হচ্ছে আপনারা জানেন, খুব বেসিক ইটিওলজি একটা হচ্ছে ব্যাড নিউজ। মনে রাখবেন ক্যালকেরিয়া ফস ব্যবহারের ক্ষেত্রে 2টা ব্যাড খুব জরুরি ইটিওলজি। ক্যালকেরিয়া ফসের বেসিক ইটিওলজি একটা হচ্ছে ব্যাড নিউজ আর একটা হচ্ছে ব্যাড নিউট্রিশন। এই প্রেসক্রিপশনটা করা হয়েছে ব্যাড নিউট্রিশনের উপরে, কিন্তু আপনারা যদি খেয়াল করেন এইখানে দেখেন একটা ড্রেনেজ হচ্ছে। এখানে সে ব্যাড নিউজ পাইছিল কিনা তা আমি জানি না, তবে যখন একজন মানুষ খুব বেশি টানা পড়ে দুশ্চিন্তায় থাকে তখন তার এনার্জি ড্রেনেজ হয় এবং তার শরীর রিকভার করতে যায় অনেক সময় তার কাজ শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। এই ক্যালকেরিয়া ফসের 200 পাওয়ারের একটা 1.5 বছর 2 বছরও কাজ করতে পারত, কিন্তু আমি এখানে দেখলাম তার এনার্জি ড্রেনেজের একটা কারণও আছে, and the sign and symptoms is manifesting about the drainage of his energy and the antidoting of my remedy. পরিষ্কার। এই কারণে অবশেষে আমি পাওয়ার বাড়াইলাম কেন, আমি যখন পানিতে ওষুধ দিছি তখন সে 200 পোটেন্সি জাকায় জাকায় এত বেশ কয়েকবার খাইছে, এখন সে বোতল টোতল হারাইয়া শেষ 4 মাসে। এখন যদি আমি দেই তাহলে আমারও 200 পোটেন্সি থেকে দেন লাগবে, অর্থাৎ পাওয়ার কমা লাগবে। কিন্তু পেশেন্টের ভাইটালিটি obviously more better, the defense mechanism and the immunity complex is more better and less compromised than before. আপনারা দেখতে জানেন তো, কাজে আমার তো প্রশ্নই ওঠে না নিচের দিকে যাওয়ার। আমি আরেকটু উপরে গেলাম যে আমি ডেফিনেটলি জানি আমার ওষুধ কারেক্ট এবং পেশেন্টের টলারেন্সিও বৃদ্ধি পাইছে এবং আমি তার লাং টাং সম্বন্ধে এখন অনেকটা নিশ্চিন্ত হয়। দেখেন এই যে লাস্ট এক্সরেতে তার লাংয়ের যে মেটাস্টাসিসটা ছিল ওটা নাই, শুধু তার যে 2 আর 4 নাম্বার রিপটা ভাঙা গেছিল, ওই যে ডিসপ্লেসিয়াটা যে আসছিল ওইটা শুধু দেখা গেছে। জেনে আমার লাং দেখান পরিষ্কার, আমি আরামসে করে যাইতে পারি। কাজেই আমার প্রেসক্রিপশন ক্যালকেরিয়া ফস 1M পানিতে প্রতি 3য় দিন করে 15 দিন খাবে 5 বার। তারপরে রিপোর্ট ঠান্ডার সমস্যা এমনকি সংবেদনশীলতা অনুপস্থিত 2 মাস পরে আসছে, 2 মাস না 2.5 মাস। বহু আগে পিঠের মাঝখানে ডরসাল অঞ্চলে একটা ব্যথা মাঝে মাঝে হতো, সেটা গত 15 দিন ধরে দেখা যাচ্ছে। এখন সেটা পিঠের এরিয়াতে ঘোরাঘুরি করে,
আগে এক জায়গায় থাকতো, এখন ঘোরাঘুরি করে। এছাড়া পায়খানা, প্রস্রাব, ঘুম সব ভালো, মেজাজ ভালো, বিমর্ষ ভাব নাই। তবে কিছু ব্যক্তিগত সমস্যা সংক্রান্ত দুশ্চিন্তা এখনো চলমান আছে। প্রেসক্রিপশন কি হবে? কুইক, আমার সময় নাই আর, 2 মিনিট বেশি নিব, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। প্লাসিবো হচ্ছে কোনো ওষুধ নয়, প্লাসিবো হচ্ছে অনৌষধি ভাইটক। বাহ, সবার উত্তর পরিষ্কার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। এবং অনেকে এখানে হোমিও ডাইজেস্টের স্টুডেন্টই আমি বেশিরভাগ দেখতেছি যারা উত্তর দিচ্ছেন। আমি এই কারণে খুশি যে খুব ডিফিকাল্ট একটা জিনিস আমি আপনাদের শিখাইতে পারছি, তাইলে যে কখন প্লাসিবো দিতে হবে, কখন ওষুধ রিপিটেশন করা যাবে না। গুড গুড, আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম যারা যারা এটা বলছে। আমি এখন একদম শেষ পর্যায়ে। ওজন আবার বাড়ছে, 41.5 কেজি। আগের সমস্ত লক্ষণ চলে গেছে। মানুষের প্রতি সহানুভূতি, মানুষজনের মাঝে থাকা পছন্দটা এখন একইভাবে আছে। এখন ভ্রমণের ইচ্ছার চাইতে নিজের জায়গা থেকে মানুষজনের জন্য কিছু করার ইচ্ছা। এইটুকু অংশ আপনারা যার যার মোবাইলে আছে স্ক্রিনশট নেন, কারণ হচ্ছে এই কেসটা কমপ্লিট হবে কালকে। যার যার জায়গা থেকে স্ক্রিনশট নেন, কারণ আছে। এরপরে কি করবেন আপনারা, এটা জিজ্ঞাসা থাকবে কালকে, আপনারা এটার উত্তর দেওয়া শুরু হবে। আপনারা আইসা আগে বলবেন যে এখানে প্রেসক্রিপশনটা, এই প্রেসক্রিপশনটা কি হবে, তারপরে আমাদের